নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার, জেলে রোমহর্ষক অভিজ্ঞতা হাওড়ার নাজিরগঞ্জের ওষুধ ব্যবসায়ীর। হাওড়া জেলে কি এমন হয়েছে ব্যবসায়ীর সঙ্গে, কি অভিযোগ করেছেন তিনি, আমরা সব জানবো ডিটেলে। দেবাশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবাশিস, কি এমন হয়েছিল এই ব্যবসায়ীর সঙ্গে, কি বলছেন তিনি? দেখো, এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের হাতে গ্রেপ্তার হয় অভিজিৎ দাস নামে এক ওষুধ ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার দোকানে নিষিদ্ধ সিরাপ, কাপ সিরাপ বিক্রি হচ্ছিল এবং তারপর তাকে হাওড়া আদালতে পেশ করা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। তারপরেই তিনি জেলে পৌঁছান এবং জেলে পৌঁছে তার একেবারে রোমহর্ষক অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেন কাকে? তার ভাইকে, জেলে বসেই ফোন করে। এবং তিনি জানান যে তাকে কার্যত শৌচালয়ে শুতে হয়েছিল, তাকে রাত জেগে অন্য কয়েদিদের পাহারা দিতে হয়েছিল, অন্য কয়েদিদের কাজ তাকে করতে হচ্ছে। তার কারণ তাকে সেই কারণে যদি এই কাজ না করতে হয় তাহলে তাকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। আর সেই টাকা চেয়েই তার ভাইকে ফোন করে জেলের ভিতর থেকে, যেটি কিন্তু কার্যত নিষিদ্ধ। হাওড়া জেল বা যে কোনো সংশোধনাগারে মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ। আর সেখান থেকেই একাধিকবার ফোন করে তার ভাইয়ের কাছে দাদা যেরকম করে, অভিজিৎ দাস যেরকম করে টাকা দাবি করে, ঠিক পাশাপাশি সেখানকার দুই দুষ্কৃতীর নাম উঠে আসে। সেই দুই দুষ্কৃতী মুন্না ভানু আর মোহাম্মদ আকরম, তারাও কিন্তু তার ভাইকে ফোন করে টাকার দাবি করে। মিমি, সঙ্গে থাকো দেবাশিস। জিৎ দাস, ধৃত অভিজিৎ দাসের ভাই, তিনি কি বলেছেন শুনবো। জেল থেকে বারংবার ফোন আসছে আমার দাদার, কিভাবে আসছে সেটাও জানি না। জেলে তো ফোন অ্যালাউ নেই, কিন্তু প্রচুর টাকার ডিমান্ড হচ্ছে। আমরা খুব আতঙ্কিত, বুঝে উঠতে পারছি না। প্রথমে 10, তারপরে 20, তারপরে 40, দিন পর দিন বেড়েই যাচ্ছে। সমস্ত আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসারদের কাছে এটা আমি বলেছি একটুখানি এই বিষয়টা নিয়ে দেখার জন্য। শুনলেন তো কিভাবে হেনস্থা করা হতো। অভিযোগ, প্রথমে জেলে আসা অভিযুক্তদের হেনস্থা করা হতো আর তারপর তাদের বাড়িতে ফোন করে টাকা আদায়। প্রথমে হেনস্থা করা হতো, শৌচালয়ে শুতে বাধ্য করা হতো, বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা হতো এবং তারপরই তাদের বাড়িতে রীতিমতো ফোন করে টাকা আদায়। লেনদেন চলে ইউপিআই মারফত। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই যে ইউপিআই মারফত এই যে টাকা ট্রানজাকশন হতো, এই টাকা ঢুকতো কাদের পকেটে, কারা নিত এই টাকা? দেখো, মূলত জেল থেকেই ফোন করে জিৎ দাসকে যেটা বলা হয়েছিল যে সে যদি ক্যাশ টাকা দিতে চায় তাহলে তার বাড়িতে লোক পাঠানো হবে, আর যদি সে অনলাইন পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে একাধিক ফোন নাম্বার বা একাধিক স্ক্যানার তাকে দেওয়া হয়েছিল, ইউপিআই স্ক্যানার। যেখানে আমরা দেখতে পাই MS হাই রোড লাইন্স, একটি একেবারে ট্রাভেল এজেন্সির একটি অফিস, সেখানেও 20,000 টাকা ট্রানজাকশান হয়। পাশাপাশি বেলুড়ে এক মহিলার নাম্বারে সেখানেও বেশ কিছু টাকা কিন্তু ট্রানজাকশান হয়েছিল। আবার এই টাকার পড়ার পর বেলুড়ের মহিলার ক্ষেত্রে যেটা দাবি করা হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই আরও অন্য জায়গা থেকে ফোন আসতো, সেই ফোন নাম্বারে সেই টাকা পাঠিয়ে দেওয়া হতো। সেই টাকা কার কাছে যেত? শ্রীকান্ত মান্না বলে একজনের নাম পাওয়া গেছে, যার অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকছিল। ফলে শুধুমাত্র যে এক বেলুড়ের মহিলা তা নয়, একাধিক ইউপিআই নাম্বার ব্যবহার করা হতো, খেপে খেপে টাকা নেওয়া হতো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে। এবং এই যে মহিলা, তিনি কিন্তু আগেও অন্যভাবে স্বীকার করেছেন এই টাকা প্রথম নয়, তবে মোটা অঙ্কের টাকা এই প্রথম ঢুকলেও এর আগে একাধিকবার এই টাকা উঠে এসছিল, চলে আসতো এবং সেই টাকা ট্রানজাকশানের জন্য ফোন যেত মুন্না ভানুর কাছ থেকে। মুন্না ভানু তাকে মোবাইলে ফোন করত এবং সেই টাকাগুলি নিয়ে এই শ্রীকান্ত মান্না সহ শ্রীকান্ত মান্নার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হতো। কে এই শ্রীকান্ত মান্না, তার অবশ্যই এখনও খোঁজ পাওয়া যায়নি, তবে বেশ কিছু ইউপিআই নাম্বার ব্যবহার হতো এই টাকা আদায়ের জন্য এবং সেই টাকা ঘুরপথে যেত জেলে এই দুষ্কৃতীদের কাছে। মিমি, সঙ্গে থাকো দেবাশিস। অর্থাৎ জেলে বসেই তোলা আদায় করা হতো, এরকমই অভিযোগ। কিভাবে টাকা চাওয়া হয়েছিল? वो वहाँ से पैसा भेजता था
हाँ वहाँ से पैसा भेजा था उसको हम 50,000 बोल के देखिए अंकल आप मेरा फोन में पैसा मत भेजिए, आपका बेटा का अकाउंट में उसमें आप भेजिए। तो अरे बाबू कुछ नहीं होगा, ते नहीं फंसा, मतलब फंसने वाला बात नहीं है। तो 2 रुपये में मेरा तो प्रॉफिट नहीं है। वो लगभग करीब 6 महीना से ट्रांजेक्शन कर रहा है, कभी 5,000, कभी 1,000, कभी 1,200 ऐसा ट्रांसफर करता। अब 20,000 जो है ना वो फर्स्ट टाइम ट्रांसफर। हम अपना वो नहीं पहचानते हैं, वो मुन्ना उस नंबर से फोन करता है, उसी के फोन से, बस इतना ही तक है। জেলে বসেই তোলা আদায় চলতো, কিভাবে টাকা চাওয়া হয়েছিল, কি বলেছিল জেলবন্দি দুষ্কৃতী, কত টাকা চাওয়া হয়েছিল, এই সব কিছু নিয়ে আরো বিশদে জানবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বেশ কয়েকটা সূত্রে আমরা যেগুলো যেই অ্যাকাউন্ট নাম্বারগুলিতে টাকা পাঠানো হয়েছিল সেখানে যখন যোগাযোগ করি এবং অভিজিৎ দাস তার ভাইয়ের সঙ্গে যখন কথা বলি, সেখানে পরিষ্কার যে একাধিকবার শুধুমাত্র অভিজিৎ দাসের কাছ থেকেই প্রায় 70,000 টাকার মতো নেওয়া হয়েছিল। প্রথমভাবে 10,000, কখনো 20,000 নেওয়ার পর তারপরে যখন তারা ক্যাশ টাকা দিতে পারছিল না, সেই সময় কিন্তু এই দুটো ইউপিআই নাম্বার হয়, সেখানে 40,000 টাকা যায়। তবে এই যে মহিলা, বেলুড়ের যে মহিলা যে দোকানে কাজ করতো মুন্না ভানু, সেই মুন্না ভানুর কিন্তু পরিচিত এই দোকানের মহিলা, তার কাছে গিয়ে যখন আমরা জানতে পাই, সে কিন্তু বলছে প্রায় মুন্না ভানুর কাছ থেকে এই যে জেলে যাওয়ার পর থেকেই একাধিকবার এই ধরনের টাকা কিন্তু এসছে। তবে মোটা অঙ্কের নয়, কখনো 2,000, কখনো 5,000, কখনো 1,000, এই টাকা কিন্তু লাগাতার আসতো। ফলে এই যে অভিযোগ বা এই যে অভিযোগ উঠছে তোলাবাজির অভিযোগ, তা কিন্তু একেবারেই এই যে প্রথম তা নয়। শুধুমাত্র অভিজিৎ দাস তিনি এবং জিৎ বাবু তিনি সাহস করে বাইরে বলতে পারায় এই ঘটনা কিন্তু প্রকাশ্যে এলো। এর আগে আমরা হাওড়া জেলে দেখেছিলাম মোবাইল ব্যবহার করে এক দুষ্কৃতীর সেখানে জন্মদিন পালন হয়েছিল, তারপরে নড়ে চড়ে বসেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে কীভাবে জেলের মধ্যে ব্যবহার হচ্ছে মোবাইল, এবং সেই মোবাইল ফোন ব্যবহার করে বাইরে থেকে টাকা আদায় করা হচ্ছে, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছেই। তবে এই গোটা প্রশ্নচিহ্নের এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মিমি, একদমই দেবাশিস, এবং এই টাকা তোলায় যে মুন্না ভানুর নাম উঠে আসছে, মুন্না ভানু এবং জিৎ দাসের কথোপকথন শুনুন। হ্যাঁ বলছি, শুনুন না, ইনি তো কালকে ফোন বাজাচ্ছিল, এখানে ফোন করছিল, বাড়িতে কোনো ফোন করছিল, আর মোবাইল নিয়ে ধরা পড়ে গেছে। আর এখানে মোবাইল নিয়ে ধরা পড়ে যাওয়া মানে একদম এখানে খুব লুকিয়ে ফোন করা হয়, বুঝলেন তো? দেখুন দাদা, পুলিশের সমস্ত ব্যাংক সব সিল করে দিয়েছে। আমাদের বাড়িতে এরকম সিচুয়েশন সব 24 ঘন্টা অবজারভেশনে আছে। আমার দাদার দোকানটা আমি এতদিন বলছিলাম যে খোলা আছে, দোকান পর্যন্ত খোলায়নি, যাতে ও চিন্তা না করে। দোকানে পুরো সিল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানে যাই হোক ওষুধ খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে কোনো ফোন পের কোনো অপশন নেই, আমার বৌদির অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। আমরা প্রচুর কষ্টে দিন কাটাচ্ছি দাদা, আমাকে একটু সময় দিন, আমি কোনো রকম ভাবে কিছু করে ব্যবস্থা করে দেবো। উনি তো ফেসে যাবে না, উনি ফেসে যাবে। আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। ঠিক আছে, এখানে তো ফোন সবসময় করা যায় না, অনেক চাপে করতে হবে, বুঝলেন তো? ঠিক আছে, আমি 11টার সময় করে ফোন করছি, একটু ম্যানেজ করে যদি আমাকে কাউকে কোথাও পাঠাতে হয় আপনি বলবেন, ওই আপনার ওইখানে, ঠিক আছে? আমি কাউকে তাহলে পাঠাবো, তাহলে কিছু হবে, বুঝলেন তো? দাদা আপনাকে একটা কথা বলছি শোনেন, আপনি উপকার করেছেন, আপনার 10,000 টাকা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন।